আমরা পড়াশোনা কেন করি? শুধুই কি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, নাকি এর পিছনে কোনো ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ জড়িয়ে রয়েছে? মানো আর না মানো, এই পড়াশোনার পিছনে কিন্তু একটি ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ জড়িয়ে রয়েছে। আমরা প্রত্যেকে চাই মোটা ইনকাম করতে, এই শিক্ষা গ্রহণের পর ভালো একটা জায়গায় পৌঁছে যেতে, যাতে করে আমরা নিজের জীবনটা খুব সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারি। অর্থাৎ এই শিক্ষার পেছনে একটা ইনকামের উদ্দেশ্য সকলের জড়িয়ে রয়েছে। কেউ একজন বলেছিল, বাংলা নিয়ে পড়লে নাকি খুব সহজেই এবং খুব দ্রুত চাকরি পাওয়া যায়। কারণ এক একটা স্কুলে বাংলা বিষয়ের শিক্ষক নাকি অনেকগুলো প্রয়োজন, এবং শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা বিএ পাস করেই চাকরিটা পাওয়া যায়। মাস্টার ডিগ্রি বা এমএ তেমন পাস করতে হয় না বলে কেউ কেউ বলে থাকেন। কথাটা আমারও কানে আসলো, আমিও শুরু করলাম বাংলা নিয়ে পড়াশোনা শুরু। ভর্তি হলাম বাংলা অনার্সে। আমি যখন অনার্সের ফার্স্ট ক্লাসে ক্লাস করতে হাজির হই, তখন সেই ক্লাসের মাস্টারমশাইয়ের কথা শুনে আমার তো লজ্জায় মুখটা রাঙা হয়ে গেছিল। আমি লাস্ট বেঞ্চে বসে রয়েছি, জায়গা পাইনি এই জন্যই আর কি। এবার মাস্টারমশাই বলছেন, ভালোবাসা খুব সুন্দর, ভালোবাসা খুব পবিত্র জিনিস। আমি তো লজ্জায় মুখ এভাবে করে ঢাকছি, এ আমি কি শুনছি বাবারে, এ কোন বিষয় নিয়ে পড়তে শুরু করলাম, এইসব শুনতে হবে? সময় কাটতে গেল, শুনলাম কলেজ থেকে নাকি একটি বার্ষিক পত্রিকা বের করা হবে। এই জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। অনেকে লেখা জমা দিয়েছে, এবং সেই লেখাগুলো অধ্যাপক এবং অধ্যাপিকা মহাশয় মহাশয়ারা নির্বাচন করছেন বা কারেকশন করছেন কোনগুলো পত্রিকায় ছাপতে দেওয়া চলে, এবং কে কি বিষয়ে গল্প কবিতা লিখেছে এই নিয়ে মাঝে মধ্যে ক্লাসে কিন্তু প্রসঙ্গ ওঠে, এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরাই কিন্তু মাঝে মধ্যে ক্লাসে এগুলো আলোচনা করেন। এবার একজন স্যার একদিন কবিতা নিয়ে আলোচনা করলেন এবং বললেন, তোমরা যে কবিতা লিখেছো, বাবা মাথা খারাপ হয়ে যায়। সবাই প্রেমিকার চুল, প্রেমিকার ঠোঁট, প্রেমিকার নাক, প্রেমিকার কান, প্রেমিকার চোখ, মানে যা কবিতা লেখা হয়েছে সবগুলো প্রেমিকাকে নিয়েই। অর্থাৎ তার প্রেমিকা দেখতে কতটা সুন্দর, তার চোখ দেখে প্রেমে পড়েছে, নাকি তার দাঁত দেখে প্রেমে পড়েছে, নাকি ঠোঁট দেখে প্রেমে পড়েছে, না কান দেখে প্রেমে পড়েছে, যাকে এই নিয়ে আলোচনা হয়েছে। আমরা সেই হট্ট হাসি করে হাসি, কি করব, তো শুনে হাসি। যাকে তো পত্রিকা বের হলো, অনেকেরই সিলেক্ট হয়েছে, তো সেই ধরনের কবিতা আমরা চোখে দেখতে পেলাম না। অর্থাৎ কি হয়েছে, কবিতাগুলো বাদ পড়ে গেছে। মাস্টারমশাইরা বা স্যাররা বললেন যে এরকম কবিতা হয় না, কবিতা অন্যরকম হবে, এবং কবিতা কীরকম হবে সেই নিয়ে কিন্তু একটি ক্লাসও নেওয়া হলো, এবং মাস্টারমশাই বললেন যে তোমরা লিখে দেখাও এরকম কবিতা। একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এবং এই ক্লাসে বলেছিলেন যে কি এই বিশ্বের যত সাহিত্য রয়েছে তার প্রায় 95% প্রেম কেন্দ্রিক, ভালোবাসা কেন্দ্রিক। অর্থাৎ বেশিরভাগ সাহিত্য কিন্তু এই প্রেম এবং ভালোবাসাকে নিয়েই লেখা হয়েছে। আমার মনেও একটু কি বলবো, একটা উৎসুক জানলো
যে দেখি না একটু ট্রাই করে কবিতাটা লেখা যায় কি না। আমিও কবিতা লিখলাম এবং প্রথম প্রথম লজ্জা হতে লাগলো, আমি এরকম লিখছি। আহ, এবার স্যারকে দিতে যাব না, স্যারকে দেখাবো কি দেখাবো না, কিন্তু সব লজ্জা ত্যাগ করে আমি শেষ পর্যন্ত স্যারের কাছে হাজির হলাম, দেখালাম যে স্যার দেখেন আমি লিখেছি। তো স্যার বললেন যে কি না না না, এটাতে রোষ নেই, এরকম কবিতা হয় না। তারপরে আবার লিখলাম, আবার দেখালাম। স্যার বলছেন না না না, এই তুমি যে কথাগুলো লিখেছো বা তুই যে কথাগুলো লিখেছিস এগুলো জীবনানন্দ দাশ আগেই লিখে চলে গেছে, এগুলো এখন আর কবিতা না, এগুলো কপি করা হয়ে গেল, নতুন কিছু লেখ, নতুন কিছু লেখ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো দিন কাউকে ভালোবাসেনি, যে কোনো দিন কারো প্রেমে পড়েনি, তার পক্ষে এই প্রেম ভালোবাসা নিয়ে কবিতা লেখা কষ্টসাধ্য। তো যাতে এই প্রেম ভালোবাসার অনুভূতিগুলো ঠিকমতো বোঝা যায়, অনুভব করা যায় এবং সেগুলো মনের জারক রসে রসায়িত করে যাতে সেটি ভালো করে কবিতায় পরিবেশিত হয়, এই উদ্দেশ্যে আমি ইচ্ছাকৃতভাবে কাউকে ভালোবাসলাম এবং তার অনুভূতি নিয়ে একটি কবিতা লিখলাম এবং সেই কবিতাটি স্যারকে দেখালাম এবং স্যার শেষ পর্যন্ত কবি বলে আমাকে স্বীকৃতি দিলেন। আমার মনে সেই আনন্দ, আমি শেষ পর্যন্ত প্রেমের কবিতা লিখতে সার্থক হলাম। অর্থাৎ আমি নিজেকে এখন খুব ছোট্ট পরিমাণে একটা কবি হিসেবে ভাবতেই পারি। আমি এখন আমার কবিতা নিয়ে এখন আলোচনা করব না, কারণ আমি এই সাহিত্য জগতের নগণ্য নয়, নগণ্য থেকে আরও নগণ্য একজন সাহিত্য পাঠক। আমাদের এই সাহিত্য জগতে যেসব সম্মানীয় ব্যক্তিরা কবিতা লিখে জগতের দৃষ্টি আকর্ষণ করেছেন, এই জগতের বিশাল সংখ্যক পাঠকদের মন আকর্ষণ করেছেন, সেই রকম একজন কবির কবিতা নিয়ে আলোচনা করব। কবির নাম হচ্ছে জীবনানন্দ দাশ। তার নাম বললেই একটা নাম মনে মনেই ভেসে ওঠে, সেই নামটা হচ্ছে বনলতা সেন। এই বনলতা সেন নিশ্চয়ই জীবনানন্দ দাশের প্রেমিকা। তিনি এই প্রেমিকার প্রেমে মোহিত হয়ে এই কবিতাটি লিখেছেন। এই কবিতায় তিনি কেমন প্রেমের মহিমা বা আকর্ষণ অনুভব করেছেন তা তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব, জানব। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, এখনকার প্রেম বেশিরভাগটাই শারীরিক, অর্থাৎ একটি বিজনেস টাইপের। বলতে গেলে এখন তো কম্পিটিশন চলছে কে কতটা প্রেম করতে পারে, অর্থাৎ এখনকার প্রেম বা ভালোবাসা ক্ষণস্থায়ী, শুধুমাত্র শারীরিক সুখ ছাড়াই কিছুই নেই। একটা আসবে যাবে, একটা আসবে যাবে, অর্থাৎ এখন আর প্রেমের সেই রকম আমরা ভালো দিক দেখতে পাই না। যাকগে, সেগুলো বাদ দিই, আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই। এই কবিতাটির আলোচনা শুরু করার পূর্বে জীবনানন্দ দাশের এই কবিতা আমি না দেখে একটু বলবার চেষ্টা করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখি নীড়ের মতো
চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তোড়ে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘুরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আমরা ক্লাসে এর আগেও শুনেছি বা জেনেছি যে আমাদের আলোচনা যদি ক্রিকেট নিয়ে হয় আর কোনো ক্রমে সচিন টেন্ডুলকরের নামটা উল্লেখ না করি, বা আলোচনা চলছে বাংলা সাহিত্য নিয়ে আর রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা যদি উল্লেখই না করি, তাহলে মনে হবে আমাদের এই আলোচনা অসম্পূর্ণ রয়ে গেল। একই রকমভাবে এই আলোচনায় যদি আমরা এই কবিতার স্রষ্টা জীবনানন্দ দাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা না করি, তাহলে এই আলোচনা আমাদের মনে হয় অসম্পূর্ণই রয়ে যাবে। এই জন্য আমরা সংক্ষেপে তাঁর সম্পর্কে আলোচনা করে নেব। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের অন্তর্গত বরিশাল শহরে। পিতা হলেন সত্যানন্দ দাশগুপ্ত, মাতা কুসুম কুমারী দেবী। তাঁর দাম্পত্য সঙ্গী অর্থাৎ স্ত্রী হলেন লাবণ্যপ্রভা গুপ্ত। জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর ট্রাম দুর্ঘটনায় কলকাতায় মৃত্যুবরণ করেন। বনলতা সেন কাব্যগ্রন্থটি 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছিলেন সত্যজিৎ রায়। এবার আসি কবিতা প্রসঙ্গে। আমাদের পাঠ্য এই বনলতা সেন কবিতাটির রচনাকাল হল 1934 খ্রিস্টাব্দ। প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় পৌষ 1342, ইংরেজি 1935 খ্রিস্টাব্দে। বনলতা সেন কবিতার সঙ্গে প্রেমেন্দ্র মিত্র এডগার অ্যালান পো এর টু হেলেন কবিতার মিল পেয়েছেন। জীবনানন্দ দাশের কারুবাসনা উপন্যাসের নায়িকার নামও কিন্তু বনলতা। তোমরা সকলেই অবগত, আগামী সেপ্টেম্বর মাসে আমাদের পিএসসি এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। এই এক্সামে যে সিলেবাস, সেই সিলেবাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার যে সংকলন, সেই সংকলনের প্রথম 5টি কবিতা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এই 5টি কি? 1 নম্বর হচ্ছে বনলতা সেন, 2 নম্বর হচ্ছে 20 বছর পরে, 3 নম্বর কবিতা হাওয়ার রাত, 4 নম্বর কবিতা আমি যদি হতাম, এবং 5 নম্বর কবিতা হচ্ছে ঘাস। আরেকবার বলছি, ঘাস, আমি যদি হতাম, হাওয়ার রাত, 20 বছর পরে এবং বনলতা সেন। এই 5টি কবিতা আমাদের পাঠ্য রয়েছে। আমাদের এই ইউটিউব চ্যানেলে 5টি কবিতাই ধারাবাহিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। আজকে আমরা এই বনলতা সেন কবিতাটি আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলে নিতে হয় যে এই কবিতার যে বিশ্লেষণ আমি এখন পরিবেশন করব, সেটি আমার গুরুদেবের কাছ থেকে লাভ করা এবং আমার যে দীর্ঘদিন সাহিত্য চর্চা তার একটি মিশ্রণ। অর্থাৎ এই বিশ্লেষণে আমি আমার গুরুদেবের বিভিন্ন তথ্য এবং আমার নিজস্ব কিছু বা নিজস্ব যে কবিতা সম্পর্কে ধ্যান ধারণা, সেই নিয়ে আমি এই কবিতাটি বিশ্লেষণ করব। তো শুরু করি এই বনলতা সেন কবিতাটি। কবিতার শুরুতে দেখো, কবিতার নাম রাখা হয়েছে বনলতা সেন। বনলতা শব্দের অর্থ হচ্ছে বনের লতা, অর্থাৎ আমরা বনে যে নরম প্যালব লতাগুলো দেখতে পাই সেটি হচ্ছে বনলতা। কিন্তু এখানে কিন্তু সেন একটি পদবী বা টাইটেল দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বনলতা বলতে কোনো বনের লতা নয়, এখানে একটি নারী রয়েছে বা মেয়ে রয়েছে। যে নারীর বা যে মেয়ের রূপ বা দৈহিক গঠন
বা যে মেয়েটির আকার বা তার সাজসজ্জা এই বনের লতার মতো নরম, সেই মেয়ে প্রসঙ্গে এই কবিতা লেখা রয়েছে, বা সেই মেয়েকে কল্পনা করে এখানে এই কবিতা লেখা হয়েছে। এই বনলতা সেন কে, এই প্রসঙ্গে কাব্য সমালোচক বা সাহিত্যমহলে বিতর্কের শেষ নেই। বিভিন্নজন বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। তবে আমরা এই প্রসঙ্গে তিনটি ক্ষেত্র উল্লেখ করব। জীবনানন্দ দাশ উত্তর ভারতের কোনো একটি অঞ্চলে ভাড়া বাড়িতে থাকতেন এবং কোনো কারণে দীর্ঘদিন সে ভাড়া বাড়িতে যেতে পারেননি। তারপর হঠাৎ করে একদিন যখন সেখানে হাজির হলেন, তখন সেই ভাড়া বাড়িরই একটি মেয়ে তার জন্য থালায় করে কিছু জলখাবার নিয়ে এসে দিলেন এবং ঘাড় বাঁকিয়ে বললেন, এতদিন পর। অর্থাৎ এই মেয়েটি জীবনানন্দ দাশের দীর্ঘ অনুপস্থিতির ব্যথা বেদনা অনুভব করেছেন এবং তার সঙ্গে যে একটি ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং দীর্ঘদিন ধরে তার সঙ্গে সাক্ষাৎ হয়নি বলেই হয়তো বলেছেন এতদিন পর, অর্থাৎ এতদিন ধরে কোথায় ছিলেন, এই কথাই কিন্তু এখানে ফুটে উঠেছে। এবার 2 নম্বর ক্ষেত্র হচ্ছে যে, লিখে নিয়ে একটু সুবিধা হবে। 1 নম্বর হলো উত্তরপ্রদেশের ভাড়া বাড়ি। এবার আমরা 2 নম্বর প্রসঙ্গ বলবো। 2 নম্বর ক্ষেত্রটি হচ্ছে বা প্রসঙ্গটি হচ্ছে যে, এই জীবনানন্দ দাশ তার গ্রামের বাড়িতে থাকতেন এবং পড়াশোনার জন্য কলকাতা শহরে চলে আসেন এবং দীর্ঘদিন পর সেই গ্রামের বাড়িতে ফিরে যান। সেই গ্রামেরই এক প্রতিবেশীর মেয়ে জীবনানন্দ দাশ এসেছে বলেই দ্রুত কিন্তু তার বাড়িতে দেখা করতে আসে এবং দৌড়ে আসে, এবং দৌড়ে আসার ফলে সে জীবনানন্দ দাশের সামনে একদম মুখোমুখি পড়ে যায় এবং দুজনের মুখোমুখি পড়ায় তাদের মধ্যে একটি ছাপ তৈরি হয়। অর্থাৎ সেই মেয়েটি জীবনানন্দ দাশের প্রেমে আপ্লুত হয়ে সেখানে তাকে দেখবার জন্য হাজির হয়েছে এবং যেভাবে হাজির হয়েছে তা কিন্তু বাস্তব ক্ষেত্রে লজ্জাকর, কিন্তু মানে হঠাৎ করে দৌড়ে এসেছে, একদম সামনাসামনি মুখোমুখি পড়ে গেছে এবং সে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়েও গেছে। এবার এই জীবনানন্দ দাশের যে মেয়েটির প্রতি প্রেম তার মনেও কিন্তু জেগে ওঠে এবং তার একটি ছাপ আঁকা হয়ে যায় জীবনানন্দ দাশের মনে। এই যে মেয়েটির হঠাৎ করে দৌড়ে আসা এবং দৌড়ে চলে যাওয়া বা হঠাৎ করে আসাটার মধ্যেই কিন্তু প্রকাশিত পাচ্ছে যে এতদিন তার মনের মানুষ বা জীবনানন্দ দাশ এতদিন কোথায় ছিলেন, এটাই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এবার চলে আসবো আমরা 3 নম্বর ক্ষেত্র। এটা গ্রামের বাড়ি। 3 নম্বর ক্ষেত্রে যেটা উল্লেখ করব সেটি হচ্ছে নাটোর সম্পর্কিত। আমরা সকলে জানি নাটোর বর্তমানে বাংলাদেশের একটি বিখ্যাত জায়গা। এখানে এই নাটোরে রানী ভবানীর একটি স্মৃতিসৌধ রয়েছে। অনেক বৈষ্ণব সম্প্রদায় এই রানী ভবানীকে দেবী রূপে এখনও পূজা করেন এবং এই নাটোরে রয়েছে একটি বেশ্যালয় বা পতিতালয়। এই পতিতালয়ে কোন ধরনের মানুষ যায় সেই নিয়ে একটু বলে নিই। তো এটি আমার কোনো অভিজ্ঞতা নেই, এটা আমার শোনা কথা, পরিষ্কার করে রাখি। 1% বা 0.0% আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বিষয়ে শোনা কথাই বলছি। তো এই পতিতালয়ে 3 ধরনের মানুষ যায়। কোন 3 ধরনের মানুষ? এক ধরনের মানুষ যে বাড়িতে বউ রয়েছে বা স্ত্রী রয়েছে, তবুও কিন্তু লম্পট টাইপের সুযোগ পেলে কিন্তু সেই পতিতালয়ে গিয়ে হাজির হয় এবং সেখান থেকে ফিরে আসে। লম্পট টাইপের জায়গা বলবো আমরা। তো এই ধরনের মানুষ কিন্তু ঠিক নয় বা ভালো নয় সমাজের পক্ষে। 2 নম্বর মানুষ হলো যে মানুষগুলো কাজের সূত্রে দীর্ঘদিন ধরে বাড়িতে থাকে না, বিদেশে থাকে বা দীর্ঘদিন 1 মাস 2 মাস 3 মাস ধরে লরি চালিয়ে যাচ্ছেন বা ট্রাক চালিয়ে যাচ্ছেন বা কোনো পর্যায়ে শ্রমিকও হতে পারে, যা দীর্ঘদিন বাড়ি থেকে বাইরে থাকেন। তাদের যে জৈবিক প্রবৃত্তি বা যে শারীরিক পাওনা বা চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য তারাও কিন্তু পতিতালয়ে যায়। তবে 2 নম্বর বা 2
2 নম্বর শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর মানুষরা কিন্তু বাধ্য হয়েই কিন্তু সেই পতিতালয়ে যাচ্ছে, তার কিন্তু প্রথম শ্রেণীর যে লোকগুলো রয়েছে তাদের কিন্তু বাধ্যকতা নেই। এবার আমরা আসি 3 নম্বর মানুষের ক্ষেত্রে। 3 নম্বর মানুষটা কীরকম, যে এই মানুষগুলো তাদের বৈবাহিক জীবনে শান্তি পায় না। সে স্ত্রী পুরুষ রয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো মনের মিল নেই, তাদের শারীরিক চাহিদাও পূরণ হচ্ছে কিন্তু মনে কোনো শান্তি পাচ্ছে না। এই 3 নম্বর শ্রেণীর মানুষ কিন্তু কখনো কখনো পতিতালয়ে গিয়ে হাজির হয়। জীবনানন্দ দাস এই নাটোরে অবস্থিত পতিতালয়ে যেতেন, নির্দিষ্ট পতিতালয়ের নির্দিষ্ট বেশ্যার কাছে। কেন যেতেন? এই জীবনানন্দ দাসের জীবনে কিন্তু শান্তি নেই। কর্মজীবনে বা চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিয়েছেন বা তাকে চাকরি ছাড়িয়ে দেওয়া হয়েছে। এই চাকরি ছেড়ে দেওয়া বা ছাড়িয়ে দেওয়ার ফলে তার স্ত্রীর মধ্যে বিভিন্ন বনিবনা দেখা দেয় এবং তাদের মধ্যে কিন্তু একটি অশান্তির ভাব চলতে থাকে। এই অশান্তির হাত থেকে বাঁচবার জন্য বা মানসিক শান্তি বা মানসিক অবসাদ পাওয়ার জন্য জীবনানন্দ দাস কিন্তু এই নাটোরের কোনো এক বেশ্যার কাছে গিয়ে হাজির হতেন। এইগুলো আমাদের 3টি ক্ষেত্র। তো এবার এই নাটোরে বেশ্যালয় রয়েছে, আবার এই নাটোরেই রানী ভবানীর স্মৃতিসৌধও রয়েছে। আবার এরকমও হতে পারে যে এই বনলতা সেন সেই নাটোরের কোনো এক সম্ভ্রান্ত পরিবারের যুবতী বা রানীতুল্য হতে পারে। যাকে তো এই বিষয়গুলো আমরা পাশে রাখব এবং আমাদের যে পাঠ্য কবিতাটি সেগুলো সরাসরিভাবে আমরা আলোচনা করব। এটা আমি রাবার দিয়ে মুছে নিই। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। অর্থাৎ কবি এখানে বলছেন যে আমি 1000 বছর ধরে এই পৃথিবীর রাস্তায় হেঁটে চলেছি। এ কি অসম্ভব ব্যাপার। আমরা জানি যে মানুষের পক্ষে 1000 বছর বাঁচা কখনোই সম্ভবপর নয়, অথচ কবি এখানে বলছেন যে তিনি নাকি 1000 বছর ধরে পথ হেঁটেছেন। এখানে কিন্তু এটি আপাত দৃষ্টিতে এরকম মনে হলেও আসলে কবির বক্তব্য, কবির যে প্রেমিক সত্তা বা মানব সভ্যতা 1000 বছর ধরে এই পৃথিবীর রাস্তায় হেঁটে চলেছে। কীরকম, আমরা বিদ্যালয়ে রিলে খেলা করে থাকি, কীরকম যে একটা এরকম রাউন্ড থাকে, এবার এখান থেকে এরকম মানে লাইন কাটা থাকে, ঠিক আছে। এবার একটা পতাকা একজনের হাতে ধরানো আছে, এখান থেকে দৌড়ে এসে এখানে কিন্তু সেই পতাকাটা আরেকজনকে সে ধরিয়ে দিচ্ছে। এবার এই পতাকাটা কিন্তু দ্বিতীয় ব্যক্তি আবার নিয়ে আসে এখানে এবং সে এখান থেকে এই পতাকাটিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি এবং এখানে আসলো 3 নম্বর ব্যক্তি, এবং এই 3 নম্বর ব্যক্তি কিন্তু দ্রুত এসে এই ফিনিশিং পয়েন্টে এসে সেই পতাকাটাকে হাজির করছে। এরকম 2 বা 3টে দল থাকে। তো এই রিলে খেলায় পতাকাটা শুরু হয়েছিল 1 নম্বর পয়েন্ট থেকে এবং শেষ হলো এই ফিনিশিং পয়েন্টে। আমরা এখানে 4 নম্বর পয়েন্ট করতে পারি। হ্যাঁ, তো এই রিলে খেলায় যে ব্যক্তিটি পতাকা 1 নম্বর থেকে 2 নম্বর, সে কিন্তু 3 নম্বরে আসতে পারছে না, তার জার্নি কিন্তু 2 নম্বরে শেষ। আবার 2 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত অন্য ব্যক্তি নিয়ে আসছে এবং 3 নম্বর থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত অন্য ব্যক্তি নিয়ে আসে। অর্থাৎ একজনের পক্ষে এই পুরো রাউন্ডটা ঘোরা হচ্ছে না। একই রকমভাবে আমাদের এই মানব জীবনেও যে বিভিন্ন তথ্য, বিভিন্ন গল্প বা বিভিন্ন ঘটনা আমরা কখনোই একজন বয়ে নিয়ে যাই না। মাঝে মধ্যে আমরা কিছু প্রবাদ প্রবচন বা বাগধারা শুনতে পাই বা কিছু প্রচলিত গল্প শুনতে পাই। যেমন ধরে নাও যে এক ছিল রাখাল, আর সেই রাখাল মাঠে গরু চড়াতে যেত এবং বাঘ বাঘ বলে চিৎকার করতো এবং সেখানে গিয়ে গ্রামবাসী গিয়ে হাজির হতো আর সেখানে গিয়ে দেখছে কোনো বাঘ নেই। আবার দ্বিতীয় দিন গেল, আবার বাঘ বাঘ বলে চিৎকার হতো আর সেখানে গিয়ে হাজির হতো আর সেখানে বাঘ নেই। এরকম করে 3 নম্বর দিনে কিন্তু বা তৃতীয় দিনে সেই রাখালটিকে বাঘ খেয়ে ফেলে এবং সেদিন তাকে কেউ বাজাতে যায় না। এই যে মিথ্যে কথা বলার যে পরিণতি, এই গল্পটা যে রয়েছে, এই গল্পটা কিন্তু কে লিখেছে কেউ বলতেই পারবে না। অর্থাৎ এই গল্পটা আমি আমার দাদুর কাছ থেকে শুনলাম এবং আমি পরবর্তীতে কাউকে শোনাবো, আবার সেই গল্পটা অন্য কাউকে শোনাবে। এই রকম করে যে এই প্রচলিত গল্পটায় চলে আসছে, এই চলে আসাটা কিন্তু একজনের দ্বারা হচ্ছে না, বিভিন্ন মানুষের দ্বারাই হচ্ছে।
ওই রকম আমাদের এই যে মানব সভ্যতা রয়েছে, এই মানব সভ্যতার যে ধারাবাহিকতা কখনোই একজনের পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর নয়। অর্থাৎ এখানে হাজার বছর ধরে কবি হাঁটছেন না, কবির প্রতিভু হয়ে মানব সভ্যতায় এগিয়ে যাচ্ছে। আবার দেখো, যদি এখানে আমরা ছন্দ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো 8+8+6, অর্থাৎ এটি মিশ্র কলাবৃত্তের একটি দৃষ্টান্ত। এই মিশ্র কলাবৃত্ত দৃষ্টান্তে আমরা কোন মাত্রা দেখতে পেলাম? 8+8+6, অর্থাৎ এখানে এই 8+8+6 ছন্দ মেলানোর জন্য কবি কিন্তু হাজার বলে উল্লেখ করছেন। এখানে কিন্তু কবির বক্তব্য ছিল হাজার হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, অর্থাৎ 1000 নয়, হাজার হাজার যুগ যুগ ধরে কবিসত্তা বা মানব সভ্যতা এই পৃথিবীর বিভিন্ন রাস্তায় হেঁটেই চলেছে। কিন্তু মনে হচ্ছে তার মধ্যে হেঁটে চলার মধ্যে তার যে শেষ পরিণতি বা তার যে কাম্য, সেই মনে হয় সেই কাম্য জিনিসটা মানুষ এখনও পাচ্ছে না, মনে হচ্ছে এরকম একটা ভাব। এইরকম ভাব একটা আমরা বৈষ্ণব পদাবলিতেও শুনেছি। সেখানেও কি শুনলাম আমরা? লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখলু তবু হিয়া জুরন না গেল। অর্থাৎ সেখানেও শ্রীকৃষ্ণের প্রেমে মোহিত হয়ে যে গোপীগণ বা তার যে ভক্তমণ্ডলী, সেই ভক্তমণ্ডলী লাখ লাখ যুগ অর্থাৎ লাখ লাখ বছর ধরে তাকে হৃদয়ে ধরে রয়েছেন, কিন্তু তাকে কখনো পাওয়ার মতো করে পাচ্ছেন না আর কি। অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা আক্ষেপ রয়ে আছে যে লাখ লাখ যুগ ধরে আমি তোমাকে ভালোবাসি বা তোমার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ, অথচ তোমাকে পাচ্ছি না। এরকম না পাওয়ার একটা আক্ষেপ মনে এখানেও রয়েছে, যে হাজার হাজার বছর ধরে পথ হাঁটিয়েছি পৃথিবীর পথে, অর্থাৎ যুগ যুগ ধরে কবি হাঁটতে আছেন, অর্থাৎ মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে। কীরকম? একটা ছেলে জন্ম হলো, পড়ালেখা শুরু করলো, প্রেম হলো, বিয়ে হলো, ছেলেপিলে হলো, সে আবার মারা পড়লো। তার ছেলে আবার বড় হলো, তার ছেলে আবার যুবক হলো, বিয়ে হলো, আবার বৃদ্ধ হলো, আবার মারা পড়লো। অর্থাৎ এরকম যে সার্কেল, এই সার্কেলের মধ্যে দিয়ে কিন্তু চলতে আছে। এই সার্কেলটা এরকমই চলতেই থাকবে। এই চলার সার্কেলটা আমার তোমার সবার একই রকম, কোনো পার্থক্য নেই। পার্থক্য কাদের আছে? সেই স্বামী বিবেকানন্দের চলার পার্থক্য, সেই মাদার টেরেসার চলার পার্থক্য। তাদের কিন্তু চলার ক্ষেত্রটা আলাদা, আমাদের মতো ধারাবাহিক নয়। তারা কিন্তু ধারাবাহিকতার একটু বাইরে গিয়ে তাদের জীবন পরিচালনা করেছেন বা জীবনটাকে এগিয়ে নিয়ে গেছেন, তাই তো? আচ্ছা, চলে আসি দ্বিতীয় পংক্তিতে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সিংহল বলতে এখানে শ্রীলঙ্কাকে বোঝানো হয়েছে, এবং নিশীথ অর্থাৎ রাতের অন্ধকারে মালয় সাগরে। মালয় সাগর কোথায় রয়েছে? সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পেরিয়ে আরও পূর্ব দিকে মালয়েশিয়ার পাশে যে সাগরটি রয়েছে তাকে আমরা এখানে মালয় সাগর বলে বুঝবো, বা আসলেই সেই স্থানটি বা সেই ভৌগোলিক অঞ্চলটি। অর্থাৎ কবির বা কবিসত্তা বা তার খুঁজে বেড়ানো বা হেঁটে চলার ভৌগোলিক এলাকা কত দূর পর্যন্ত বিস্তৃত। সিংহল থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে এত দূর তিনি ঘুরে বেড়িয়েছেন, হেঁটে চলেছেন। হ্যাঁ, মেপে দেখলে মনে হবে খুব শর্ট, বা গুগল মেপে যদি আমরা সার্চ করে দেখি খুব ছোটো বলে মনে হবে, কিন্তু যদি এবার জার্নি করো তো বুঝতে পারো যে কত দূরে রয়েছে এই সিংহল আর থেকে মালয় সাগর, কত দূরে রয়েছে। যাকে তো এই কবি সিংহল থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে যাত্রা করেছেন, ঘুরে বেরিয়েছেন। বলছেন তারপর পরের পংক্তি, অনেক ঘুরেছি আমি, অর্থাৎ তিনি অনেক ঘুরেছেন বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসার কে ছিল? একজন রাজা, কোথাকার? মগধের রাজা। এই রাজা নাকি বিবাহ সূত্রে রাজ্য দখল করতেন, অর্থাৎ আশেপাশের কোনো এক রাজার মেয়েকে বিয়ে করতেন এবং তার রাজ্যটা হস্তগত করতেন। এরকম একটা তার খারাপ দিক ছিল। হ্যাঁ, আর অশোক কিন্তু প্রথম জীবনেও ভালো মানুষ ছিলেন না। কলিঙ্গ যুদ্ধে প্রচুর রক্তপাত করলেন বা ঘটলো, আর সেই রক্তপাত দেখে তার মনে কিন্তু একটা ছাপ উঠলো এবং সে আস্তে আস্তে পরিবর্তনের দিকে এগিয়ে গেল। তো এই বিম্বিসার এর সমসাময়িক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ
সম্পর্কে আমরা সবাই জানি, তিনি মানব কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, বা মানুষ যেন শান্তি পায়, নির্বাণ লাভ করে, এই জন্য কাজ করে গেছেন। এই বিম্বিসার গৌতম বুদ্ধকে কিছু জায়গা দিয়েছিলেন এই তার সন্ন্যাস জীবন অতিবাহিত করবার জন্য, বা তার যে মতামত ধ্যান এগুলো আলোচনা করার জন্য কিছু নির্দিষ্ট জায়গা দিতে চেয়েছিলেন। কিন্তু প্রথম দিকে এই গৌতম বুদ্ধ তার এই দানটা অস্বীকার করে, কারণ বিম্বিসারের চরিত্র ভালো নেই, সে খারাপ, সে কুমন্ত্রণা করে অন্যের রাজ্য দখল করে নিচ্ছে, বা এরকম বিভিন্ন কারণ। তো এই বিম্বিসার কি হলো, আস্তে আস্তে কিন্তু নিজেকে পরিবর্তন করলেন এবং এই গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মে প্রতি আকৃষ্ট হলেন এবং ভালো কাজ করার অভিলাষে নিজেকে পরিবর্তন করলেন, অর্থাৎ খারাপ থেকে ভালো হলেন। একরকমভাবে এই অশোকও প্রথম দিকে যেরকম হিংসাত্মক মনোভাব নিয়ে যুদ্ধ করেছেন, রক্তপাত করেছেন, সেই মনোভাব থেকে বেরিয়ে এসে যখন বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করেন বা প্রসারের জন্য বিভিন্ন কাজকর্ম গ্রহণ করেন, তখন কিন্তু এই গৌতম বুদ্ধ খুশি হন এবং এই বিম্বিসারের কাছ থেকে সেই দানটি গ্রহণ করেন। অর্থাৎ এখানে কবি বিম্বিসার এবং অশোকের প্রসঙ্গ তুলে ইতিহাস চেতনার পরিচয় দিয়েছেন। তবে এই ইতিহাস চেতনা নিরর্থক নয়, বা আপাতদৃষ্টিতে দেখলে হবে না। আমরা এরকমটা বুঝব যে এই বিম্বিসার একসময় যে কি বলবো, পাঁকের মতো ছিল, পঙ্কিল কর্দমাক্ত জলাভূমি ছিল, সেই বিম্বিসার যখন প্রেমের দীক্ষায় দীক্ষিত হয়ে পদ্মরূপে ফুটে উঠল, এবং অশোক যে আগে পাঁকের মতো বা কর্দমাক্ত জলাভূমির মতো খারাপ ছিল, এবং আস্তে আস্তে পদ্মের মতো যে ফুটে উঠল প্রেমের মহিমায়, এখানে সেই অর্থে কিন্তু বিম্বিসার এবং অশোকের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। আশা করি বিষয়টি বোঝা গেছে। তারপরে পংক্তিতে চলে আসি। সেখানে ছিলাম আমি, কোথায়? এই বিম্বিসারের সাম্রাজ্যে, অশোকের সাম্রাজ্যে ছিলেন কে? জীবনানন্দ দাশ। সত্যি সত্যি ছিলেন? না 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 না, এই মানব সভ্যতা অর্থাৎ মানুষের সত্তা সেই সময় বিম্বিসার এবং অশোকের ধূসর জগতেও ছিল। ধূসর কেন? আমরা এখন চ্যাম্পিয়ন ট্রফি চলছে, আমরা সকলে দেখছি, আগেও দেখেছি। তো ক্রিকেট খেলা হয় কি, মাঝে মধ্যে হাইলাইটস দেখানো হয়। ওয়ান ডে 50 ওভারের খেলা, এবার ধরুন না যে কোনো 50 ওভার চলছে, আর যখন ফ্ল্যাশব্যাকে গিয়ে শুরুর দিকে কীভাবে সেঞ্চুরি করলো বা কীরকম আউট হলো দেখায়, দেখবা ওখানে একটু কালারটা না একটু ফ্যাকাশে করে দেখায়, অর্থাৎ যে জিনিসটা হয়ে গেছে অতীত, সেই অর্থে কিন্তু সেই আলোটা সেরকম চকচকে থাকে না, একটু হালকা ফ্যাকাশে থাকে, ধূসর থাকে, অর্থাৎ সেটা অতীত চলে গেছে। এই জন্য কবি এখানে ধূসর শব্দটি উল্লেখ করেছেন, যে বিম্বিসার অশোকের সেই পুরাতন অতীত দিনের কথা। এই জন্য এখানে বলছেন যে বিম্বিসার অশোকের ধূসর জগতে, অতীতের জগতে সেখানেও আমি ছিলাম, অর্থাৎ মানব সভ্যতা, মানবের ইতিহাস সেখানেও ছিল, এবং তাদেরও কিন্তু হেঁটে চলা চলেই যাচ্ছিল, বা তাদের হেঁটে চলা সেখানেও ছিল। আরও দূর অন্ধকারে বিদর্ভনগরে। বিদর্ভনগর কোথায়? বিদর্ভনগর রয়েছে বর্তমান মহারাষ্ট্র রাজ্যের উত্তর পূর্ব দিক। আমরা নাগপুর অঞ্চল বলে উল্লেখ করলেও এক্ষেত্রে ভুল হবে না, অর্থাৎ বিদর্ভনগর বলতে বর্তমানে আমরা নাগপুর অঞ্চলটা আমরা ভাবতেই পারি। তাহলে কি হয়েছিল? এই বিদর্ভ একটি নগর বা একটি ভালো নামকরা শহর, কিন্তু এই শহরটি শিক্ষা, সংস্কৃতি বা চিকিৎসা বা সভ্যতার দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল। অর্থাৎ নগর হলেও নগরের যেরকম চাকচিক্য বা উন্নতির যে লক্ষণগুলো, সেই উন্নতির লক্ষণগুলো এই বিদর্ভনগরে পরিস্ফুটিত হয়ে ওঠেনি বা ফুটে ওঠেনি বলেই কবি বলেছেন যে আরও দূর অন্ধকারে, অর্থাৎ এই বিদর্ভনগরে আলো জ্বললেও কবি কিন্তু তাকে অন্ধকার বলেই উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষজন রয়েছে, কিন্তু সেই মানুষজনের মনে সেরকম প্রেমের ভাব জেগে ওঠেনি, শিক্ষা নেই, সংস্কৃতি নেই, অর্থাৎ বাইরের দিক থেকে চাকচিক্য হলেও ভিতরে কিন্তু অন্ধকার রয়ে গেছে। তাই কবি বলছেন আরও দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণে, অর্থাৎ কবি সত্তা বা এই মানব সত্তা ক্লান্ত হয়ে গেছে, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। কোথায় না ঘুরলো, সিংহল থেকে মালয় সাগরে, বিম্বিসারের ধূসর জগতে, অশোকের ধূসর জগতে কত না ঘোরাফেরা করেছে, সেই প্রাণটা ক্লান্ত হয়ে গেছে।
চারিদিকে জীবনের সমুদ্র সোফেন, অর্থাৎ তিনি বলছেন যে চারদিকে কিন্তু জীবনের সমুদ্র সোফেন রয়েছে। সোফেন মানে ফেনা মানে কি, আমরা মাঝে মাঝে না স্প্রাইট খাই, হ্যাঁ বলতেও একটু হাস্যকর ব্যাপার। তো স্প্রাইট খাই, তো 4 জন 4টা গ্লাস নিলাম, হ্যাঁ এবার ঢালা হলো। তো কেউ কেউ বলে না এই আমারটাতে ফেনা রয়েছে, ফেনা এখন ফেনা গলে গেলেই কিন্তু আমারটা কমে যাবে, আরও দাও আরও দাও আরও দাও। অর্থাৎ গ্লাসে যখন ফেনা থাকছে তখন কিন্তু গ্লাসটা ভরে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই যেই ফেনার বুদবুদটা ভেনিশ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু স্প্রাইটটা কমে যাচ্ছে। অর্থাৎ ফেনা নিরর্থক, অর্থহীন, যার কোনো মূল্যই নেই। এখানেও চারদিকে জীবনের সমুদ্র সোফেন, অর্থাৎ মানুষের জীবনের যে সমুদ্র সেখানে শুধু ফেনাই রয়েছে, ফেনাই রয়েছে, ফেনাই রয়েছে। ফেনাই মানে নিরর্থক, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে এতগুলো যে মানুষ রয়েছে, প্রত্যেক মানুষটা কি প্রত্যেকের জন্য রয়েছে? অর্থাৎ আমরা কি প্রত্যেকের তোরে সবার জন্য কি আমরা উপলব্ধ বা অ্যাভেলেবেল আছি? নেই। আমরা সবাই সবার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ একটু বলি যে ধরে নাও আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, এবার ফেসবুক অ্যাকাউন্টে 5,000 আমার বন্ধু রয়েছে। এবার 5,000 বন্ধু রয়েছে, এবার আমি কোনো দিন একটা পোস্ট বা ফটো আপলোড করলাম, তো সেই 5 জন কি লাইক কমেন্ট করে না? ওই হাতে গোনা 20, 30, 40, 50, খুব হলে 100। এবার ভেবে দেখো কোথায় 5,000, আর 5,000 জন মাত্র 100 জন তোমার লাইক করছে বা কমেন্ট করছে বা তোমার ছবিটিকে চয়েস করছে বা পছন্দ, যা বলি আর কি। তো দেখো 5,000 জন মাত্র তোমার 100 জন কমেন্ট করছে বা লাইক করছে, মানে কি বাকি 4,900 মানুষ ফাঁকা, ফেনা, কোনো কাজের নেই। অর্থাৎ এই বিশ্বে বা এই সমাজে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ কিন্তু একজনের জন্য অ্যাভেলেবল নয়, বা একজনের সঙ্গে তার সেই রকম হৃদয়তার সম্পর্ক নেই বলে কবি চারদিকে ফেনা ফেনা দেখতে পাচ্ছে না। অর্থাৎ মানুষ আছে কিন্তু মনের মানুষ নেই, যে তার আঁতের কথা শুনবে, তার মনের কথা শুনবে, তার হৃদয়ের কথা শুনবে, দুটো ভালো মন্দের দেওয়া নেওয়ার গল্প করবে, সেই মানুষটা নেই। তাই কবি বলছেন চারিদিকে জীবনের সমুদ্র সোফেন, চারদিকে শুধু মানুষের ফেনা রয়েছে, ফেনা, নিরেট মানুষ নেই, সব ফাঁপা মানুষ, ফাঁপা মানুষ। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অর্থাৎ এই ফেনাযুক্ত সভ্যতায় বা ফেনাযুক্ত সমাজে দুদণ্ডের জন্য শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অর্থাৎ কবি যখন হাজার হাজার বছর ধরে বা কবিসত্তা হাজার হাজার বছর ধরে পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, কোথায় না গেছেন, সিংহল গেছেন, সিংহল থেকে মালয় সাগর গেছেন, মালয় সাগর থেকে আবার বিম্বিসারের জগতে, অশোকের জগতে কতই না ঘোরাফেরা করেছেন, কিন্তু কখনো কিন্তু মনে শান্তি পাননি। চারদিকে শুধু দেখতে পেয়েছেন মানুষের মেকি হাবভাব, চারদিকে শুধু ফাঁপা মানুষ, যে মানুষের মধ্যে সামান্য নেট নেই, যে মানুষের সঙ্গে কথা বলে কবিসত্তা সামান্য শান্তিটুকু পাচ্ছেন না, সেই শান্তিটুকু পেয়েছেন এই নাটোরের বনলতা সেনের কাছে। তাই তিনি বলছেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অর্থাৎ তিনি সেই বনলতার কাছে এসে দুদণ্ড শান্তি পেয়েছিলেন, তারপরে আবার শান্তি শেষ। অর্থাৎ এই প্রেমের যে শান্তি, এই প্রেমের শান্তি চিরস্থায়ী হয় না, কোনো ক্ষেত্রেই নয়। এবার ধরুন একজন আরেকজনকে ভালোবাসছে, একজনকে ভালোবাসছে, এবার কোনোদিন পার্কে বসে গল্প করছে, হঠাৎ করে সেই মেয়েটির বা কেউ দেখে নিল এবং দেখে নিয়ে তার বাবা বলে দিল যে তোমার মেয়েকে দেখলাম এবং পার্কে গল্প করছে। তো কি হবে, সেই মেয়েটির ধরুন কি অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো, তাহলে কি সেই শেষ, কাহিনী শেষ, আর কি শান্তি থাকলো? শান্তি শেষ। বা এমন হতে পারে যে সেই মেয়েটির সঙ্গে সেই ছেলেটির বিয়ে হলেও যে শান্তি থাকবে তার গ্যারান্টি নেই। ধরুন সেই পার্কে বসা ছেলে বা মেয়ের সঙ্গে তারই সঙ্গে তার প্রেমিকের সঙ্গেই বিয়ে দেওয়া হলো, তাহলে কি যে শান্তি পাবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ বিবাহ জীবনটাও যে সুখকর হবে তাও কোনো গ্যারান্টি নেই, কারণ আমরা মাঝে মধ্যে গান শুনি না, সংসারে সুখ আসে মোটা ইনকাম না থাকলে আবার সেই সংসারে শান্তি নাও থাকতে পারে। তাই প্রেমের শান্তি সামান্য ক্ষণিকের, দুদণ্ডের। তাই কবি বলেছেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। যে নাটোরের কাছে
ধরে নিলাম যে সে বেশ্যায় রয়েছে, তার কাছে প্রতিনিয়ত মানুষ আসছে কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই, তার কাছে গিয়ে দুদণ্ড শান্তি পাচ্ছেন, এটাই তার কাছে মুখ্য। এই প্রসঙ্গে আমি একটি ওয়েব সিরিজের উল্লেখ করব, আমি দেখেছি নিজেও, যে তাজা খবর বলে একটি ওয়েব সিরিজ রয়েছে। সেখানেও কিন্তু যে নায়কটা রয়েছে সেও কিন্তু একটি বেশ্যাকেই ভালোবাসছে এবং শেষ পর্যন্ত সে তাকে বিয়েও করে ঘরেও নিয়ে আসে। তো যাকগে, তো আমার বলার বক্তব্য যে ওখানেও সেই সেম সিস্টেমটাই রয়েছে আর কি। হ্যাঁ, কিন্তু সে ওখানে শান্তি পেয়েছে বলে না তাকে বাড়িতে নিয়ে এসছে, তাই না? যাকগে, পারলে দেখে নিও তাজা খবর। যাকগে, চলে আসি এবার আমরা, আশা করি প্রথম স্তবকটা বোঝা গেছে। চলে আসি আমরা দ্বিতীয় স্তবকে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। আরও একবার বলছি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। আমি এই আলোচনার পূর্বেই আমার কলেজ জীবনের কিছু ঘটনা বলেছিলাম। সেখানে বলেছিলাম যে আমার বন্ধুগুলো বা সিনিয়র দাদাদিরা যে কবিতা লিখেছে, সেই কবিতায় প্রেমিক বা প্রেমিকার চুল, নাক, গাল, দাঁত, কান এরকম বিভিন্ন বিষয়গুলো করেছে বলে ভালো লেগেছে। তো আমি ওখানে বলেছিলাম যে সেই কবিতাগুলো বাদ পড়েছে, কিন্তু দেখো এখানে কিন্তু সেই প্রসঙ্গ উঠে আসছে একটু হলেও, অর্থাৎ প্রেমিকার নাক, চুল, গাল, দাঁত এগুলো কিন্তু একটু সামান্য হলেও কিন্তু মূল্য রয়েছে বলেই তো এখানে জীবন দাস লিখছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। অর্থাৎ তিনি যে মেয়েটিকে ভালোবাসেন সেই চুলটি কিন্তু অপূর্ব সুন্দর। কীরকম সুন্দর? একদম বিদিশার মতো। অর্থাৎ বিদিশা হচ্ছে একটি মধ্যপ্রদেশের একটি শহর, যে শহরের বিভিন্ন যে গড়ন বা রাত্রেবেলা যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মতো একদম সেই বনলতার চুল। অর্থাৎ বনলতার চুল দেখে কবি কল্পনা করেছেন যে মনে হচ্ছে বনলতার চুলটা সেই বিদিশা নগরীর যে রাতের অন্ধকারে যে সুন্দর দৃশ্যটা ফুটে ওঠে, সেই সুন্দর দৃশ্যের মতোই, তাই না? অর্থাৎ কবির কাছে কিন্তু এই নায়িকার চুল খুব বরাবরই খুব খুশির বা ভালো আনন্দদায়ক একটি বিষয় আর কি। মানে তার খুব পছন্দ হয় নায়িকার চুলটা, তাই না? এবং তার চুলটা একদম এই কবিসত্তার চুলটা কিন্তু এই বিদিশা নগরীর মতোই, তাই না? যাকগে, মুক্তার শ্রাবস্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর। এটা নেক্সট স্টেপ। আগের স্টেপে বলছে কি, যেই বিদিশা অন্ধকার নগরীর রাতের বেলা যে সৌন্দর্য ফুটে উঠত, সেই রকম অপরূপ সৌন্দর্যযুক্ত সেই তার বনতার চুলগুলো। এবং এই বনতারই বলছেন মুখ তার শ্রাবস্তীর কারুকার্য। শ্রাবস্তী কি? শ্রাবস্তী একটি অঞ্চল, কোথাকার? তোমার গিয়ে উত্তরপ্রদেশের একটি বিখ্যাত অঞ্চল, যেটা অতীতে কোশল রাজ্য বলে পরিচিত ছিল। সেখানেই বুদ্ধদেব বিভিন্ন তার ধর্ম প্রচারমূলক কাজও করেছেন, অনেকে বুদ্ধনগরীও বলে উল্লেখ করেন। তো সেখানে যে বিভিন্ন স্থাপত্য বা কারুকার্যগুলো রয়েছে, যত সুন্দর বা মনোহারিত্ব, সেই রকম দৃশ্য বা সেই রকম গঠন কিন্তু এই বনলতা সেনের মুখে রয়েছে। তাই তো বলছেন মুখ তার শ্রাবস্তীর কারুকার্য। অর্থাৎ শ্রাবস্তী নগরীতে যে সুন্দর চাকচিক্য মনোহরণ করে নিবে বা মনকে হরণ করে নেবে এরকম অপূর্ব সৌন্দর্য যে রয়েছে, সেই রকম সৌন্দর্য কিন্তু এই বনলতা সেনের মুখে রয়েছে। অর্থাৎ তার মুখটা এত দেখতে সুন্দর। অতি দূর সমুদ্রের পর, অর্থাৎ অনেক দূরে, যে সমুদ্রের উপরে হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। আমরা জানি যে জাহাজ বা নৌকার হালটাই হচ্ছে কিন্তু তার দিক নির্ণায়ক, অর্থাৎ সে ডান দিকে যাবে না বাম দিকে যাবে। কোনো দিন চালিয়ে থাকো দেখবা যে হালটা এরকম থাকে, তো হালটা যদি তুমি বাম দিকে করো তো নৌকা ডান দিকে যাবে, আর তুমি যদি ডান দিকে করো তো নৌকা যাবে বাম দিকে বা জাহাজ যাবে বাম দিকে। তো এবার সমুদ্র তো অগাধ জল, অগাধ, পার দেখা যায় না, না ডান দিকে না বাম দিকে, চারদিকে শুধু জল আর জল দেখা যায়। ওই রকম অবস্থা যদি হালটা ভেঙে যায় তাহলে সেই নৌকাটা কোথায় যাবে, সেই জাহাজটা কোথায় যাবে, তার কোনো কুলকোনা নেই। হতাশ হয়ে পড়বে যে সে নাবিকটি, যে হাই রে এবার আমি কি করব। তো বলছে যে হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, অর্থাৎ যে নাবিক হাল ভেঙে দিশা হারিয়ে ফেলেছে, কোন দিকে গেলে সেই স্থল পাবে, নিজের বাড়িতে ফিরে যাবে, তার কোনো হদিশ পাচ্ছে না। এমন সময় সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর।
অর্থাৎ এইরকম অবস্থায় যদি সেই নাবিকটি কোনো একটা সবুজ ঘাসের দেশ দেখতে পায় দারুচিনি দ্বীপের ভিতর, অর্থাৎ তাহলে তার মনের অবস্থাটা কেমন হবে? আনন্দে ভরে উঠবে, মনে হচ্ছে সে তার জীবনটা ফিরে পেয়েছে, সেই দ্বীপটাই সেই দেশটাই তার কাছে এখন জীবন বা জীবন বাঁচানোর একটা উপলক্ষ। অর্থাৎ এই রকমই একটি ভাবনা। তো সবুজ ঘাস দেখে তো নাবিক খুশি হবেনই, এবং সেই নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই সবুজ ঘাসের দেশে হাজির হবেন। এখান থেকে হলে কাজে দারুচিনি কি একটি মশলা জাতীয় দ্রব্য, খেলে ঝালও লাগবে আবার মিষ্টিও লাগবে। তো কবি এখানে দারুচিনি সেই অর্থে ব্যবহৃত করছেন যে দারুচিনি যেমন খেতে ঝাল এবং মিষ্টি, এই বনলতা সেনও কিন্তু সেই রকম সাধারণ ব্যক্তিত্ব নিয়ে নয়। সেও একজন যুবতী এবং তার মধ্যেও কিন্তু মান অভিমান আছে, এবং তার মধ্যেও কিন্তু ঝাল এবং মিষ্টি দুটোর মিশ্রণই একটি ভাব ফুটে উঠেছে। তেমনি দেখেছি তার অন্ধকারে, অর্থাৎ যে নাবিক নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে জলের মাঝখানে বা সমুদ্রের মাঝখানে হাল ভেঙে হারিয়ে গেছে, কোথায় যাবে কুল কিনারা খুঁজে পায় না, এমন সময় সবুজ ঘাস দেখে বা সবুজ ঘাসের দেশ দেখে বা দ্বীপ দেখে তার মনে যে আনন্দ ফুটে উঠবে, সেই রকম তেমনই দেখেছি তারে অন্ধকারে। অর্থাৎ সেই রকম পরিস্থিতিতে কবিও দেখেছেন কাকে? বনলতা সেনকে। অর্থাৎ এই দারুচিনি দ্বীপের অর্থাৎ ঝাল মিষ্টি মিশ্রিত দ্বীপের মতোই এই বনলতা সেনকেও কিন্তু কবি দেখেছেন। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে কবির সঙ্গে প্রেমিকার দেখা হয়নি, যে প্রথমে যে আমরা তিনটা ক্ষেত্রে উল্লেখ করলাম, এখানে সে কোথায় ফিরে আসলো, বলছে এতদিন কোথায় ছিলেন। অর্থাৎ এই নাবিকের মতো হতাশাগ্রস্ত অবস্থায় শেষ পর্যন্ত কিন্তু এই বনলতা সেনকে দেখতে পেয়েছেন জীবনানন্দ দাশ, যার দেখাতেই তার জীবনটা শান্তিতে ভরে গিয়েছিল বা জীবনে এগিয়ে চলার একটি মন্ত্র পেয়েছিলেন বা উপকরণ পেয়েছিলেন। তারপরে দেখো, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, অর্থাৎ এই বনলতা সেন তাকে চোখ তুলে দেখেছে এবং বলেছিল এতদিন কোথায় ছিলেন। চোখটা কীরকম? পাখির নীড়ের মতো। বা পাখির নীড় মিনিমাম তো হলে এত বড় বড় হয়, তাই না? তো বা কোনো পাখিতে এত বড় চোখ হয়, তো এত বড় চোখ করে দেখলো নাকি? তাই এরকম হয়। তো চলে আসি নেক্সট স্টেপে। তো বলছে যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, অর্থাৎ পাখির নীড় কি আমরা কোনো একটা যেন কী আলোচনা করছিলাম, হ্যাঁ ক্লাস 10-এর সেদিন ক্লাসে কী আলোচনা করেছিলাম, কী জন্য, হ্যাঁ অসুখী একজন কবিতা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মাঝে মধ্যে অবাক লেগে যায় যে এই পাখিগুলো কোনো নির্দিষ্ট রাস্তা নেই, আমাদের তো অনেক রাস্তা রয়েছে, কিন্তু এরা কী করে নিজের বাড়ি ফিরে আসে বা ফিরে যায় আর কি। তাহলে এই বাড়ির প্রতি এই পাখিদের এক নিষ্ঠ টান রয়েছে, বা মানুষের বাড়ি যেমনই হোক সেই বাড়ির প্রতি মানুষের টান রয়েছে, এবং দিনের বেলা যত দূর না সে চলে যাক, সন্ধ্যা হওয়ার আগে সে কিন্তু বাড়িতে ফিরে আসে। আমাদেরই গ্রাম বাংলায় দেখো না, মানুষগুলো দিল্লি, আসাম, পাঞ্জাব, মুম্বাই, দুবাই কত না দূরে কাজ করতে যায়, কিন্তু ঠিক সময় হলে বা দরকার পড়লে ঠিক নিজের বাড়িতে ফিরে এসে হাজির হয়। ভাবলেই অবাক লেগে যায় আমি মাঝে মধ্যে, যে কত দূর চলে যায় আবার ঠিক নিজের বাড়িতে এসে হাজির হয়ে যায়। অর্থাৎ এই বাড়িতে সেই মানুষটি এসে নিজের শান্তি বা সুখ খুঁজে পায়। এখানেও কবি বনলতার চোখকে সেই শান্তির আশ্রয়স্থল বা নিরাপদ স্থল বলেই উল্লেখ করেছেন। তাই বলেছেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোর বলেছেন। অর্থাৎ পাখির নীড়ের প্রতি পাখির যে টান, বা সাধারণ মানুষের তার বাড়ি যেমনই হোক, কুড়ে ঘর হোক, মাটির হোক বা পাকা বাড়ি হোক, প্রত্যেক মানুষের তার বাড়ি কিন্তু একটা ভালো নিরাপদ আশ্রয়স্থল, যেমন করে হোক তার বাড়ি তার কাছে মন্দির তুল্য, তো সে সেখানে ফিরে আসবেই, সেখানে সে শান্তি পায়। এখানেও কিন্তু সেরকমটাই হয়েছে, যে কবি যখন সেই বনলতা সেনের চোখের দিকে তাকিয়ে দেখছেন, তখন যে চারদিকের যে সমুদ্র সফেন মেকি বা ফাঁপা মানুষের দলবল, সেগুলো তুচ্ছ বলে মনে হচ্ছে, এবং সেই বনলতা সেনের চোখে শান্তি খুঁজে পাচ্ছেন। অর্থাৎ একটা নিরাপদ আশ্রয় বা মনের দুটো কথা বলবে যাকে, বা যার কাছে তার সামান্য আশা ভরসা রয়েছে, সেই আশা ভরসা তার চোখেই খুঁজে পাচ্ছেন, চোখের ভাষাতেই ফুটে উঠছে। তাই কবি বলেছেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আশা করি বোঝা গেছে। চলে আসি আমরা 3 নম্বর স্তবকে।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন, অর্থাৎ দিন শেষ, দিনের আবার সময় হয় আমরা জানি, সকাল 8টা 9টা 10টা 11 12 1 2 3 4 5 7 8 9 10 11, রাত, অন্ধকার, শেষ, অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, যাকে, তো এটা দিনের তো হয়, এরকম কিন্তু আমাদের জীবনেও হয়। কীরকম, যে আমরা ধরে নিলাম যে একটা মানুষ 100 বছর বাঁচবে, 1 থেকে 100 বছর বাঁচবে, তাহলে আমাদের বয়স 30 বছর, তাহলে বলতে পারি যে আমাদের জীবনের 10:30 বা 11টা বেজে গেছে। যাদের বয়স 80 90, তাদের বলতে পারি যে ওদের মানে ধরে নাও 5:30 বা সন্ধ্যা 5:30 বা 5:30 বা 6টা বেজে গেছে আর কি, যাদের বয়স 80 90, মানে ওরা জীবনের শেষের দিকে। অর্থাৎ আমাদের মানুষের জীবনটাকে যদি একটি ঘড়ি কাটা হিসেবে উল্লেখ করি, তাহলে যাদের বয়স 30 বা 30-এর কাছাকাছি বা 30-এর এপার ওপার, তাদের কিন্তু জীবনে মানে দুপুর আসছে আর কি, মানে যৌবনের কাছাকাছি 11টা বা 10টা বেজেছে। আর যাদের বয়স 7-8 বছর, তাদের ধরে নিলাম 7টা বা 8টা বা সকাল 6টা এরকম বেজেছে। তো আমাদের কিন্তু ঘড়ি কাটা চলতে আছে। হ্যাঁ, আর যাদের বয়স শেষের দিকে, তাদের সন্ধ্যা নেমে আসছে। তো এরকম করে সবারই কিন্তু দিন শেষ হবে, সবার দিন শেষ হবে, কেউ এই পৃথিবীতে অমর নয়, সবাই কিন্তু মরণশীল জীব। আমরা ফিলোসফিতে পড়েছি না, সকল মানুষ হয় মরণশীল। তারপরে কার নাম বলবো, আমার নিজের নাম বলি, জীবন সরকার হয় মানুষ, ওতে জীবন সরকার হয় মরণশীল জীব। অর্থাৎ আমিও মরব, তুমিও মরবে, আমরা সবাই একদিন না একদিন মরব, সবার দিন দিনটা শেষ হবে, রাতটা নেমে আসবে। তো বলছে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। সন্ধ্যা তো আসবেই দিনের শেষে, না আসার কি, আমাদের জীবনেও আসবে আর বাস্তব দিনেও আসবে। তো সন্ধ্যা যখন আসে, কীরকম আসছে, শিশিরের শব্দের মতন। শিশিরের শব্দ আবার শোনা যায় নাকি? কখনো না, শিশিরের শব্দ আমরা শুনতে পাই না। এই প্রশ্নে একটু কথা বলি, যে কিছুদিন আগে রেগুলার আমি রাস্তা ধারে বসে থাকতাম সন্ধ্যা 7টা 8টা 9টা পর্যন্ত, এবং মাথায় কোনো টুপি পরে থাকতাম না। হ্যাঁ, এরকম থাকতাম। তো গরমের দিন ছিল, অথচ আমার কাশি ধরে নিল। হ্যাঁ, এবার কাশি ধরে নিল, আমি গেলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু বললো যে কি, তুমি তো ওষুধ তো দিচ্ছি কিন্তু কেন ভালো হচ্ছে না, আমিও ভেবে পাচ্ছি না, তুমি কাজ কী করো? তাই আমি বললাম যে আমি স্যার পাবলিক স্কুলে পড়াই, তো বকতে হয়, অনেক কথা বলতে হতো, এই জন্য হতে পারে যে তুমি যে পেশায় আছো, এই পেশায় একটু বেশি কথা বলতে হচ্ছে বলে হয়তো তোমার কাশিটা ঠিক হচ্ছে না। তো এখন তো গরমের দিন, ঠান্ডা লাগারও তো প্রসঙ্গ নেই। তো এবার আমার মা কিন্তু বারবার নিষেধ করতো যে এরকম খালি মাথায় বা এরকম সন্ধ্যাবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকিস না, কারণ উপর থেকে শীত পড়ছে আর এই শীতটা লেগে গায়ে কিন্তু ঠান্ডা ধরছে, বলে কিন্তু তোর কাশিটা ঠিক হচ্ছে না। এই কথাটা আমার মা কিন্তু প্রায় বলতেন আর কি। তো আমি শুনতাম না, তো বলতাম হট, এখন গরমের দিন, সত্যি শীত পড়েছে নাকি, কি আবল তাবল কথা, গরমের দিনেও ঠান্ডা লাগবে নাকি? কিন্তু শীত পড়ে, রিয়েলি শীত পড়ে, সব দিনই শীত পড়ে, বা এই শীতটা যে পড়ে, এই শীতের আওয়াজটা আমরা পাই না বলে বুঝে উঠতেও পারি না। এবার এই শীতটা যে পড়ছে আমরা বুঝে উঠতে পারছি না, একইরকমভাবে আমাদের জীবনের সময়টা যে কেটে যাচ্ছে, এটাও আমরা বুঝে উঠতে পারছি না। অর্থাৎ সবার দিন কেটে যাচ্ছে, আমরা কিন্তু ঠিক মতো বুঝে উঠতে পারছি না। স্কুলেই ধরো আমি কোনো একটা পাবলিক স্কুলে 4 বছর ধরে পড়াচ্ছি, যে বাচ্চাটাকে আমি 2-এ পড়ালাম, 4 বছর পরে সে 7-8 উঠে গেলো, একবার অবাক লেগে যায় যে হাই রে, আমি 4 বছর ধরে এখানেই রয়েছি, এই তো এই ছেলেটা আমি 2-এ পড়েছিলাম, এখন 6 7 8-এ উঠে গেলো, বাহ কি দ্রুত হারেই বাড়ছে। ওদেরকে দেখো মাঝে মধ্যে আমাদের মনে একটু হুঁশ হয়ে যায়, এই তো সময় 4 বছর চলে গেলো। অর্থাৎ সময় এমনভাবে এগোয় যে আমরা ধরতেই পারি না। এখানেও সে কথাই বলছে যে দিনটা, অর্থাৎ আমাদের জীবনটা আস্তে আস্তে কীভাবে কেটে যাচ্ছে আমরা ধরতে পারছি না। শিশির পড়ার যে শব্দটা, সেটা যে আমরা বুঝতে পারছি না। শিশির যখন ঘাসে আটকে থাকে বা দুবা ঘাসের ডোগায় থাকে, যখন আমরা সকালে ঘুরতে যাই, তখন সেটা দেখে বুঝতে পারি যে আজকে শীত পড়েছে, তাই না? তো শিশিরে কোনো শব্দ হয় না, এই নিঃশব্দতার মধ্য দিয়ে আমাদের জীবনটাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং জীবনের আলো আস্তে আস্তে অন্তিম পর্যায়ে ফিরে যাচ্ছে বা শেষ হচ্ছে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, আস্তে আস্তে করে নিশ্চুপভাবে আমাদের জীবনটা শেষের দিকে এগিয়ে যাচ্ছে, বা সন্ধ্যাটা ক্রমশ এগিয়ে আসছে, আমরা কিন্তু টের পাচ্ছি না। তারপর অংশ দেখো, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। অর্থাৎ যে চিল সারা দিনমান পাখা মেলে সূর্যের আলোয় শিকার করেছে, নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে গেছে, সেই চিলটাও কিন্তু আস্তে আস্তে তার ডানা থেকে রৌদ্রের গন্ধ মুছে ফেলবে। রৌদ্রে আবার গন্ধ হয়? হ্যাঁ হয়, জীবনানন্দ দাশের কবিতায় রৌদ্রের গন্ধ হয়, সেই গন্ধটা অনুভব করতে হবে। অর্থাৎ এই চিল
অর্থাৎ এই চিল সন্ধ্যা হলেই সে নিজের বাসায় এসে হাজির হবে এবং ডানাটা গুটিয়ে নেবে। অর্থাৎ এই ডানাটা, পাখির ডানাটা গুটিয়ে নেওয়াই এই অর্থে গন্ধ মুছে ফেলা অর্থে ব্যবহৃত হয়েছে। একই রকমভাবে মানুষ তার বাল্যকাল, যৌবনকাল অতিবাহিত করে বার্ধক্যকালে এসে তাকেও সেই জীবনের পাখনাটা গুটিয়ে নিতে হবে, শরীর থেকে সেই রৌদ্রের গন্ধটা মুছে ফেলতে হবে আর নিজের স্থায়ী ঠিকানা বা ভগবানের বা আল্লাহর বা ঈশ্বরের ঘরে ফিরে যেতে হবে। তাই কবি বলছেন, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, চিলের মতো চিল তো মুছে ফেলছেই, আমরাও আস্তে আস্তে মুছে ফেলছি এই সূর্যের আলো। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। পাণ্ডুলিপি মানে আমরা যে কাগজে গল্প কবিতা লিখি নিজের হাত দিয়ে, সেটা হচ্ছে পাণ্ডুলিপি। যারা লেখালেখি করেছো তোমরা জানোই যে প্রচুর পাতা নষ্ট হয় বা প্রচুর কাটাকুটিও করতে হয়। তো সেই পাণ্ডুলিপিটা যখন আমাদের লেখা হয়ে যাবে কমপ্লিট, গল্প হয়ে গেলো, কবিতা হয়ে গেলো, তখন কিন্তু আস্তে আস্তে আমরা সেগুলো গুটাবো, এভাবে করে একটা একটা করে গুটাবো, গুটিয়ে নিয়ে প্রেসের কাছে গিয়ে হাজির হব বা কারো কাছে পাঠাবো যে এটা ছাপিয়ে দাও আর কি। তো একই রকমভাবে যে আমাদের যখন অন্তিম কাল আসে বা আমাদের জীবন যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাদের হচ্ছে কি যে সব যা ভালো মন্দ কাজ করেছি সবগুলো এক জায়গায় গচ্ছিত হচ্ছে বা বারবার মনে উদিত হচ্ছে। অর্থাৎ পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, অর্থাৎ আমরা এবার নিজের বা বাড়ির বা ভগবানের যে ঘর, সেই ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। তখন গল্পের তোরে জোনাকি রঙে ঝিলমিল। এবার কি হলো যে এই আমাদের লেখাগুলো প্রেসে ছাপানো হবে, আমি মরে যাব, আমার শরীর শেষ, কিন্তু আমার লেখাটা থেকে যাবে, আমার লেখাটা থেকে যাবে। কিন্তু কিভাবে থাকবে, কিভাবে থাকবে? এবার আমি যেভাবে খাতায় লিখেছিলাম সেভাবেই ছাপানো হবে, ঠিক আছে, কিন্তু হরফ বা বর্ণগুলো সেই রকম থাকবে কি? আমার হাতের লেখা আর প্রেসে লেখা একই রকম হয় কি? হয় না। অর্থাৎ সেটা পাল্টে যাবে। যারা কম্পিউটার শিখেছো তারা জানো যে এই যে ফন্ট স্টাইল, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, আন্ডারলাইন, কত রকমের ডিজাইন রয়েছে। তো একটা কবিতা যদি ছাপানো হয় 1000 রকমের ডিজাইন বেরোবে, 1000 রকম প্রেসে 1000 রকম ডিজাইন বেরোবে। অর্থাৎ এখানে কবি বলছেন এই অর্থেই যে মানুষের দেহ মরণশীল কিন্তু আত্মা অমরণশীল। এখানে যে কবিতা লিখলেন তিনি মারা গেলেন, যে গল্প লিখলেন তিনি মারা গেলেন, কিন্তু তার লেখাটা রয়েই গেল। সেই জীবনানন্দ দাস বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের মতো যে নৌকায় করে আমার সব ধানগুলো নিয়ে যাওয়া হলো কিন্তু আমাকে নিয়ে যাওয়া হলো না, এরকম এখানেও সেম, যে আমি মরে পড়ে রইলাম কিন্তু আমার লেখাটা এগিয়ে গেল, বিভিন্ন কপি হয়ে বিভিন্ন দেশ বিদেশে ছড়িয়ে গেল, কিন্তু আমিটা শেষ। অর্থাৎ মানুষের শরীরটা শেষ হয়ে গেল কিন্তু আত্মাটা বেঁচে রইল। তো বলছেন যে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তোরে জোনাকি রঙে ঝিলমিল। এবার সেই পাণ্ডুলিপিটি জমা হয়ে যাওয়ার পর, ছাপানো হয়ে যাওয়ার পর আমাদের অস্তিত্ব শেষ, আমরা বুঝতে পারছি আমাদেরকে এবার নাটক শেষ, এবার আমরা গ্রিন রুমে ফিরে যাব বা নাট্যমঞ্চ শেষ, এবার আসল মঞ্চে গিয়ে হাজির হতে হবে যেখান থেকে আমরা আসলাম। তো সেই সময় যেহেতু আমাদের বার্ধক্যকাল, যাদের বয়স শেষের দিকে, তাদের প্রতি মানুষের কোনো ইন্টারেস্ট তেমন থাকে না, বা তাদের প্রতি মানুষের তেমন ভাবনাও জড়িত থাকে না। কীরকম যে কজন দেখি যে কোনো একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, 80 বছর 90 বছর বয়স, তার বার্থডে পালন করা হচ্ছে কি? কখনোই দেখিনি। কাদের বার্থডে পালন করা হচ্ছে? যাদের বয়স সবে 1, 2, 3, 4, 5 বছর বা 11 বছর। কেন এরকমটা কেন হয়? কারণ কি? যে সেই বাচ্চা ছেলের প্রতি পরিবারের একটা আস্থা রয়েছে বা ভরসা রয়েছে বা ভবিষ্যৎ রয়েছে, তার সঙ্গে একটা লেনদেনের সম্পর্ক রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, তাই তার কিন্তু যে মূল্য, ওনাদের কিন্তু সেরকম মূল্য থাকে না, বা যাদের বয়স বেশি তাদের সেরকম মূল্য থাকে না। তো তাদেরকে বিভিন্ন লালছনাও মাঝে মধ্যে সহ্য করতে হয় যাদের বয়স বেশি হয়ে গেছে। এমন সময় যখন এই বৃদ্ধ মানুষগুলো তার কোনো নাতি বা পোতা বা কারো কাছে যখন তার অতীত দিনের গল্প করে
এই তোদের এখন কি পারিস করতে, আমরা যখন তোদের বলছিলাম না পাহাড় ভেঙে দিতাম, এটা করে দিতাম সেটা করে দিতাম, গাছে চেপে লাফিয়ে যেতাম, এটা করতাম ওটা করতাম, তোরা কি করিস, একবারেই 40 কিলো 50 কিলোর মাথায় বস্তা নিয়ে যেতাম, আর তোরা তো এই 10 কেজি 5 কেজি নিতে পারিস না, এরকম বিভিন্ন ঘটনা বলে মানে হাসি তামাশা করে। সে সময় দেখবে এই বৃদ্ধ মানুষগুলোর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, অর্থাৎ জোনাকির মতো ঝিলবিল করে ওঠে। এই যে বিভিন্ন গল্প বলতে গিয়ে যখন সে যৌবনকালের বা তার অতীতের কোনো একটা ঘটনা বলে তার মনে একটা আনন্দ ফুটে ওঠে, তখন কিন্তু জোনাকির রঙের মতোই ঝিলমিল করে ওঠে, মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। এখানে সেই রকমই বলেছেন, তখন গল্পের তোরে জোনাকির রঙে ঝিলমিল, অর্থাৎ সেই বৃদ্ধ লোকগুলোর বা যে মানুষগুলোর অন্তিমকাল চলে এসছে বা বার্ধক্যে উপনীত হয়েছে, সেই মানুষগুলো বর্তমান সময়ে লাঞ্ছিত হচ্ছে বা অপমানিত হচ্ছে, কিন্তু যখনই বা একটু হীন ভাব মনে করছেন বা কিছুটা একটু মন খারাপ করে রয়েছেন, সবার ক্ষেত্রে বললাম, কোনো কোনো ক্ষেত্রে, তো সেই মানুষগুলো যখনই অতীতের কোনো ঘটনা বলে আনন্দিত হয়ে উঠছেন, নিজের গৌরবের কথা বলছেন, তখন কিন্তু তার মনটা জোনাকির আলোর মতো ঝিলমিল হয়ে উঠছে বা চাকচিক্য গড়ে উঠছে তার মুখের মধ্যে বা উজ্জ্বল হয়ে উঠছে আনন্দে, সেই কথাই এখানে বলছেন। সব পাখি ঘুরে ফিরে, সব নদী, সত্যিই তো সব পাখি তো ঘুরে ফিরবেই, আমি বলেছি না এই আগেই বললাম যে যতই যা হয়ে যাক সে কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরবেই। সব পাখি ঘুরে ফিরে, সব নদী কোথায় ফেরে, নদী সাগরে গিয়ে মিশাই, আর যতক্ষণ সাগরে মিশাই না তখন আমরা নদী বলে জানি, আর যেই নদী সাগরে মিশে গেলো আর কোথায় নদী কোথায় সমুদ্র সব গোলমিশাল হয়ে যায়, কোনটা নদীর জল কোনটা সাগরের জল আমরা বুঝে উঠতে পারি না, হ্যাঁ তাই না? তো যাকগে, তো যখন পাখি ঘুরে ফিরবে, সব নদী যখন সাগরে গিয়ে মিশবে তখন তার অস্তিত্ব সমাপ্ত, শেষ। একরকমভাবে মানুষ যখন মারা পড়বে তখন তার অস্তিত্ব শেষ। তো মাঝে মধ্যে এখন আধুনিক যুগ এসছে, মোবাইল আছে, কম্পিউটার আছে, হার্ড ডিস্ক আছে, ইচ্ছে করলে অনেকের ফটো কিন্তু ধারাবাহিকভাবে সঞ্চয় করে রাখা যাবে, কিন্তু রাখা তো যাবে, তো সেই ফটোগুলোর প্রতি কি বা সেই ছবিগুলোর প্রতি কি সবার সেরকম বেদনা থাকবে, অনুভূতি থাকবে? এবার আমি আছি, আমি আমার দাদুকে দেখেছি, তো সে দাদুর প্রতি আমার ভাবনা আছে বা একটু হলে ভাবনা হবেই, কারণ তার বাড়িতে রয়েছি বা তার ভিটেতেই রয়েছি, কিন্তু আমার দাদুর বাবাকে তো আমি দেখিনি বা আমার দাদুর বাবাকে তো আমি দেখিনি, তো তার প্রতি আমার কোনো ফিলিংস আছে? কোনো ফিলিংস নাই, দেখেইনি কোনো দিন, দেখেছি কি দেখিনি, তো সেই মানুষের প্রতি আমার কোনো ফিলিংস নেই বা অনুভূতি নেই। এরকমভাবে এখন মোবাইলের যুগে ফটো রাখবার সুবিধা হলেও যদি পুরুষানুক্রমে বা বংশানুক্রমে 4 বা 5 বা 6টা জেনারেশনের যে ছবি যদি ফাইলে আবদ্ধ করে রাখা হয়, তাহলে ধরুন আমি সিরিয়ালি লিখে নিই যে 1 2 3 4 5 এরকম 5টে সিরিয়াল জেনারেশন আছে আর কি। তো এই 1 নাম্বার জেনারেশনের বা এখানকার ছবি বা যে ছবিগুলো আছে এই 5 নাম্বার জেনারেশন কি সেরকম মূল্য দিয়ে দেখবে? দেখবে না তো। দেখবে কি? দেখবে না। এই বলবে যে আমার তো সম্পর্ক এই 4 নাম্বারের সঙ্গে, 4 নাম্বার যা করেছে আমার জন্য 4 নাম্বার করেছে, আমি 4 নাম্বারকে দেখবো বা 4 নাম্বারের সঙ্গে আমার সম্পর্কিত, এ আমার যা করেছে এ আমার জন্য করেছে, এই 1 নাম্বার আমার জন্য কিছু করেনি, তখন এই 1 নাম্বার কিন্তু মূল্য থাকবে না, কোনো মূল্যই থাকবে না। অর্থাৎ সব লেনদেন শেষ। বলছে সব পাখি ঘুরে আসে, সব নদী ফুরায় এর জীবনের সব লেনদেন। অর্থাৎ এক সময় এই বৃদ্ধ মানুষগুলোর বা আমাদের জীবন যখন অন্তিম পর্যায়ে আসবে তখন আমাদের সব লেনদেন শেষ হয়ে যাবে। লেনদেন আবার কীরকম? মানুষের জীবন লেনদেন একদম লেনদেন আছে, তো টাকা পয়সা লেনদেন আছে। সংসার চলে কী করে? টাকা পয়সায়। তুমি কাউকে টাকা পয়সা দেবে তাহলে তোমাকে না পূজা দেবে বা তোমাকে খাতির করবে। এ সংসার তো টাকাতেই চলে, যার কাছে টাকা নেই কিছুই নেই। যাকে তো আস্তে আস্তে যখন অন্তিমকাল চলে আসে, যে বার্ধক্য বা সে সময় তুমি তার সে ইনকাম করতে পারছে না, তখন আর কি কী সম্পর্ক কার সঙ্গে? সব সম্পর্ক শেষ, সে সম্পর্ক শেষ। অর্থাৎ পরিবারের সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকে না, শেষ হয়ে যায়। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনতা সেন। অর্থাৎ শেষ পর্যন্ত কে থাকে? সেই আবার চারিদিকে অন্ধকার, কাউকে আর সেই লোকটা কাউকে দেখতে পাচ্ছে না, চারদিকে অন্ধকার অন্ধকার অন্ধকার। মানুষ আছে কিন্তু সেই মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক তেমন নেই। সেই মানুষগুলো থাকা না থাকাই একরকম, অন্ধকার অন্ধকার। তারপর কি বলছে? থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনতা সেন। কিন্তু এই যে মেয়েটিকে কেন্দ্র করে তার ভাবনা বা যেই মেয়েটির চোখে দেখে বা তার কাছে গিয়ে দুদণ্ড শান্তি পেত, সে মেয়ের প্রতি প্রেমটা রয়ে গেল। অর্থাৎ এখানে দৈহিক সুখ নয়, যে অলৌকিক বা অশরীরী প্রেম, এই শেষ পর্যন্ত অশরীরী প্রেমেরই জয় হলো। অর্থাৎ সেই অশরীরী
প্রেম টিকে রইল। শরীর সমাপ্ত হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু তার এই প্রেমটা টিকে রইল। অর্থাৎ থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অর্থাৎ সেই মেয়ের প্রতি কিন্তু প্রেমটা রয়েই গেল চিরন্তন। অর্থাৎ প্রেম ভবিষ্যৎ, অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে, এরকম একটা চিরন্তন বাণী, শাশ্বত সত্য কথা এখানে কবিতায় ফুটে উঠেছে। এই হলো আমাদের এই কবিতার বিশ্লেষণ। কারো যদি কোনো সমস্যা থাকে বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে একটু বলে দিও, আমি আরও একবার বিভিন্ন উদাহরণ সহযোগে আলোচনা করে দেব। ধন্যবাদ।